আহাদের কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এসব কিভাবে একটা মানুষ করতে পারে? সে গোপনে দ্বিতীয় বিয়ে করেছে, কিন্তু আমি তার প্রথম স্ত্রী হিসেবে তা মেনে নিচ্ছি না বলেই আমি তার ঘর থেকে এসে পড়েছি। এই জন্য কি সে আমার সঙ্গে এমন করবে? আর তাছাড়া ভিডিও তো আর আজ করেনি, সে অনেক আগে করেছে। এর মানে সে কোনোদিনই ভালো মানুষ ছিল না, আগে থেকেই খারাপ লোক সে। খারাপ লোক না হলে কি আর একটা মানুষ গোপনে তার স্ত্রীর ভিডিও ধারণ করে এবং সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার কথা বলে স্ত্রীকে হুমকি দেয়? আমি আমার ভাগ্যের কথা ভেবে হাসছি। মেয়েরা তাদের স্বামীদের নিয়ে কত আনন্দের দিন যাপন করে, আর আমার স্বামীর সংসার থেকে চলে এসেও শান্তিতে থাকতে পারছি না। হুমকি দিচ্ছে, তাও এমন কিছু দিয়ে যার সঙ্গে আমার মান সম্মান জড়িত, যা প্রকাশ হলে কাউকে মুখ দেখাতে পারবো না। সারাটা জীবন এই সম্মানহানি বয়ে বেড়াতে হবে আমার। আমি কি করব কিছুই ভেবে করতে পারছি না। ওই যদি ভিডিওটা ছড়িয়ে দেয়, তখন মানুষদের মুখ দেখাবো কি করে আমি? মরণ ছাড়া কোনো উপায় থাকবে না আমার। আহাদকে কল দিলাম আমি নিজে থেকেই। আহাদের ফোনে কল হলেও সে রিসিভ করে না। বারবার কল দিচ্ছি, তবুও রিসিভ করে না। শেষে ভাবলাম মেসেঞ্জারে ওকে একবার নক করব। ওখানেই রিকোয়েস্ট করব ভিডিওটা যেন সে ছড়িয়ে না দেয়। কিন্তু ডাটা অন করতে এমন কিছু দেখবো আমি তা ভাবিও নি। দেখি সে মেসেঞ্জারে ৩-৪টা ভিডিও পাঠিয়েছে, কিছু ছবি পাঠিয়েছে, সবই আমার। এসব কখন কিভাবে করেছে আমি কিচ্ছুটি টের পাইনি। এসব পাঠিয়ে নিচে লিখেছে, বারবার কল দিয়ে কোনো লাভ হবে না তুলি। তুমি আরও ভাবো, অনেকবার ভাবো, ভেবে দেখো তুমি কি করবে আসলে। তুমি মামলা করতে চাইলে ওকে ফাইন, এক্ষুনি করো গিয়ে। তুমি গিয়ে মামলা করবে আর আমি এদিকে তোমার ভিডিও আপলোড দিয়ে দেব। মানুষ তোমার শরীর দেখবে, তুমি রাস্তায় বেরোলে তোমায় দেখিয়ে বলবে, এই যে এই মেয়ের ভিডিও। তোমার বাপ মানুষকে মুখ দেখাতে পারবে না, তাকে নিয়ে সবাই হাসাহাসি করবে। সবাই বলবে, এই যে এই লোকের মেয়ের ভিডিও। এবার দেখো কি করবে, মামলা করবে? যাও যাও, মামলা করো গিয়ে। এসব দেখে আমার সমস্ত শরীর থরথর করে কাঁপছে। এখন কি করব আমি? কি উপায় হবে আমার? এ তো মানুষ না, পশু। ও যেহেতু বলেছে এসব আপলোড করে দেবে, তাহলে করেই দেবে। ওকে দিয়ে কোনো বিশ্বাস নেই। যে ভয় দেখাতে জানে সে কাজটা করেও দেখাতে পারে। আমি রিপ্লাই দিলাম, বললাম, কি চাও তুমি? আর এত বড় সাহস তোমার কিভাবে হলো? আমায় না জানিয়ে এরকম ভিডিও তুমি কোন সাহসে করলে? আহার অনলাইনে ছিল না। সে রিপ্লাই দিল 2 ঘন্টা পর। লিখলো, অনুমতি নিলে তুমি এসব করতে দিতে? দিতে না। আর ভিডিও যদি না করতাম তবে এই ভয় কিভাবে দেখাতাম তোমায়? আমি জানি তুমি এই ভয়ে কোনো দিন মামলা করবা না। আমি চাই তুমি মামলা না করো। মামলা না করে বাপের বাড়িতে থাকতে ইচ্ছে হলে ওখানেই থাকো। ডিভোর্সের দরকার নাই। ডিভোর্স দিলেই ঝামেলা, অনেকগুলো টাকা দেনমোহর। এসব দিতে গেলে জমি বেচা ছাড়া উপায় দেখি না। তো ভিডিও কেন রেখেছি তো বুঝলা? আমার নিজের সেফটির জন্য, হা হা। আমি বললাম, মামলা করব না প্লিজ, তবুও তুমি এসব ভিডিও পাবলিক করো না। পা ধরি তোমার, ডিলিট করে দাও এগুলো। তুমি তো এখনো আমার স্বামী, মানুষ যদি এসব দেখে তবে লজ্জা কি আমার একার হবে বলো? আহাদ বলল, এই তো বুঝেছো, ঠিক লাইনেও এসেছে এতক্ষণে। মামলা না করলে কোনো ভয় নেই, চিন্তা করো না। আমার উপরে বিশ্বাস এবং ভরসা রেখো। সময় হলে আমি ডিলিট করে দেব, ভয়ের কিছু নেই। এর পরের দিন বাবা বললেন, তুলি রেডি হয়ে নে, আমরা শহরে যাব। আমি বললাম, শহরে কেন বাবা? বাবা বললেন, শহরে কেন যাব মানে? মামলা করতে যাব। এটা নিয়ে তো গড়িমসি করে সময় নষ্ট করা যাবে না। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। বাবা বললেন, কি রে, কিছু বলবি? আমি কিছুই বলতে পারলাম না, হাউ মাউ করে কেঁদে উঠলাম ওখানেই দাঁড়িয়ে। বাবা বললেন, কি রে, কি হয়েছে মা, কাঁদছিস কেন তুই? কেউ তোকে হুমকি দিয়েছে, ধামকি দিয়েছে রে? বাবা কিভাবে যেন আমার সব সমস্যার বিষয়ে আন্দাজ করে ফেলেন। বাবারা কেন যে এমন হন কে জানে। আমি বললাম, বাবা আমি কিচ্ছু বলতে পারবো না। আমি শহরেও যাব না, এসব বাদ দাও বাবা। মামলা মোকদ্দমায় যেতে হবে না আমাদের। বাবা বড় অবাক হলেন, তিনি তখন আর কিছুই বললেন না। আমায় কাছে টেনে নিয়ে আদর করে দিলেন শুধু। বললেন, আচ্ছা যাব না। এরপর তিনি বাজারে গেলেন, বাজার করে আনলেন। রাতে খাওয়া দাওয়া হলো। এরপর বাবা আমায় ডেকে তার পাশে বসিয়ে বললেন, কে ভয় দেখিয়েছে তোকে, আহাদ না তার মা, নাকি বিথি? আমি চুপ করে রইলাম। বাবা বললেন, ভয় পাচ্ছিস কেন? আমি তোর বাবা, আমায় বল। আমায় না বললে সমাধান হবে কি করে রে মা? আমি কেঁদে কেঁদে বাবাকে সব বললাম। বাবা সব শুনে বললেন, এখন তুই কি ডিসিশন নিলি, মামলা হবে না এই তো? আমি বললাম, জি বাবা, মামলা করলেও ভিডিও ছেড়ে দেবে। তখন আমার মরণ ছাড়া কোনো উপায় থাকবে না। বাবা বললেন, ও আমার পাগলি মেয়ে, তুই না এই যুগের মেয়ে, এই আধুনিক সময়ের মেয়ে। তোর চিন্তা ভাবনা এরকম সেকেলে ধাঁচের হলে কিভাবে হবে বল মা?
ভিডিও কে করেছে, তুই না সে? আমি বললাম সে। বাবা বললেন চুরি করে গোপনে করেছে তাই তো? আমি বললাম জি। বাবা বললেন এখানে কি তোর বিন্দু মাত্র দোষ আছে? আমি বললাম জি না বাবা, আমি কিছুই জানতাম না। বাবা বললেন তাহলে এই ভিডিও পাবলিশ করে দিলে তুই মরবি কেন? ভিডিও সম্পর্কে তুই কিছু জানতিই না, আবার পাবলিশ তুই করছিস না, এখানে তোর কোনো হাত নাই। তাহলে এখানে তো তোর কোনো দোষ নাই, দোষ হবে যে আপলোড করবে তার। তো তুই দোষ না করে মরে যাবি কেন? অন্য একটা মানুষের পাপের জন্য তুই কেন মরবি বল আমায়? আমি কিছুই বললাম না, চুপ করে রইলাম। কিন্তু টের পেলাম ভেতরটা ভয়ে শুকিয়ে গেছে। বাবা আবার বললেন তাছাড়া এমন তো না যে মামলা না করলে সে ভিডিও কেটে দেবে, বিষয়টা এখানে শেষ হয়ে যাবে। এটা কিন্তু এখানে শেষ হবে না। এই ভিডিও সারা জীবন তার কাছে থাকবে। কয়েকদিন পর পর দেখবি নানা কারণে সে এই ভিডিও দিয়ে তোকে হুমকি দেবে, নানান ফায়দা হাসিল করবে এটা দিয়ে তোর থেকে। তখন কি উপায় হবে? আমি চুপ হয়ে আছি। কেমন যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আমার। সাহসে কুলিয়ে উঠছে না, কিছুতেই মন স্থির করতে পারছি না। আসলে যার উপরে এমন বিপদ নেমে আসে, যে এমন সমস্যায় পড়ে, সেই কেবল জানে তার নিজের পরিস্থিতি সম্পর্কে। বাইরের কেউ এসব অনুভব করতে পারবে না কোনোদিনও। বাবা আমার আরো কাছে এসে বসলেন, তারপর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, অপরাধীর হুমকির ভয়ে চুপ থাকাও কিন্তু অপরাধ মা। আর যদি তুই ভয়ে চুপ থাকিস, মামলা না করিস, আহাদ তখন আরো কয়েক ধাপ এগিয়ে যাবে। দেখবি 2 দিন পর আহাদের সাহসটা আরো বেড়ে যাবে। একটা অপরাধ করে সে সফল হয়ে নতুন আরো অনেকগুলো অপরাধ করবে, বড় বড় অপরাধ করবে। এই জন্য তুই দায়ী থাকবি মা। বিষাক্ত সাপ মাথা ভাসালে তার মাথা কেটে ফেলতে হয় সঙ্গে সঙ্গে। সাহস করে মাথা না কাটলে একসময় এই সাপ কিন্তু এলাকা শুদ্ধ সব লোককেই দংশন করে দেয়। আহাদ একটা কাল সাপ, সে সমাজের একটা বিষাক্ত কীট। তাকে বাড়তে দেয়া যাবে না। যে সঠিক মানুষ সে শুধু নিজের নিরাপত্তার কথা ভাবে না, তাকে সবার নিরাপত্তার কথা ভাবতে হবে, সবার মঙ্গলের কথাই ভাবতে হবে। তোর সাহস করতে হবে মা। তাছাড়া এইসব হুমকি ধামকি যে দিয়েছে, এর প্রমাণ দেখাতে পারলে এর জন্য শক্ত মামলা হয়। ভয় দেখাচ্ছে দেখাক, যত ভয় দেখাবে তত শক্ত মামলা হবে, তত বেশি শাস্তি সে পাবে। আমি তখনও কিছু বললাম না। বাবা আমার এরকম চুপচাপ অবস্থা দেখে তিনি এটা নিয়ে বাড়াবাড়িও করলেন না। তিনি নিজেও চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেলেন। বিকেলবেলা আহাত আবার কল করলো। কল রিসিভ করলে সে বলল, তুলি একটা কথা শোনো, এইসব ভিডিওর কথা বাদ দেই। চলো আমরা একটা সমাধানে যাই। তোমাকে প্রতি মাসে আমি 10,000 করে আলাদাভাবে হাত খরচ দেব। বাজারে জমি চাও তাও দেব দলিল করে। মা রাজি এতে। মা বলেছে জমি তোমার নামে দলিল করে দেবে, ঘরের সব কিছুই থাকবে তোমার অধীনে। বিথি থাকবে তোমার দাসীর মতো। আর তুমি যদি বলো এই ঘরে বিথি থাকবে না, তাহলে এটাই হবে। সেই ঘরে থাকবে না, তোমার চোখের সামনেই পড়বে না, তোমার সঙ্গে কোনোদিন কথাও বলবে না, সে থাকবে তাদের ঘরে। তার মতো করে সে বাঁচবে। প্লিজ তবুও আইন আদালত এইসবে যেও না। বাবাকে তুমি বোঝ দাও। এইসব আইন আদালত করে কোনো লাভ হবে বলো? আমি তার সঙ্গে মোটেও বাড়াবাড়ি করলাম না, রাগ দেখালাম না। শুধু বললাম আমি চিন্তা ভাবনা করে পরে জানাবো, এখন রাখো। আহাত ফোন রাখলো। আমি তখন বুঝতে পারলাম আহাত ভয় পাচ্ছে। আসলে পাপিষ্ঠরা যত শক্তিশালী হোক না কেন, তাদের ভেতরে সব সময় একটা আতঙ্ক ছড়িয়েই থাকে। পাপিষ্ঠরা সব সময় অশান্তিতেই থাকে। এর খানিক পরে আমার শাশুড়ি ফোন করে আমার সঙ্গে কান্নাকাটি করলেন। বললেন, তুমি তো আমার নিজের মেয়ের মতোই মা। আমার মেয়ের থেকে তোমারে কোনোদিন আলাদা চোখে আমি দেখি নাই। তোমার কাছে তোমার এই মায়ের আকুল আবেদন। তুমি যা চাও তাই পাবে মা। আমি তোমার নামে বাজারের জমির অর্ধেকটা দলিল করে দেব। এখন চাইলে এখনই, তবুও এসব ঝামেলায় তুমি যেও না। ওনার কথা শুনে আমার মেজাজ এতই খারাপ হলো। আমায় লোভ দেখাচ্ছে, জমির লোভ, টাকার লোভ। এই জমি আর মাসে মাসে টাকা দিয়ে আমার কি লাভ হবে? জমি বা টাকায় কি সব? আমার সঙ্গে যে অনাচার হয়েছে তা কি আমি এসব দিয়ে ঢাকতে পারবো? পারবো না। কিছু মানুষ লোভী হয়, অর্থের বিনিময়ে নিজেকে তারা বিকিয়ে দেয়, চুপচাপ সব হজম করে। কিন্তু আমি তো এমন লোক না। আমি মুখ বুজে সব সহ্য করতে পারবো না। অন্যায় আমি কখনোই মাথা পেতে নেব না। আমি আমার প্রতি করা অনাচারের বিরুদ্ধে লড়বই। পুরুষ হয়েছে বলেই যে নারীর উপরে জুলুম করার অধিকার তার নাই, তা আমি তাকে শিখিয়ে দেব। আর এই জন্য আমার ভিডিও আপলোড দিলে দিয়ে দিক সে। লোকে আমায় কি বলবে কি ভাববে তা লোকের বিষয়। আমি তো জানি আমি সৎ। যার হৃদয়ে কোনো নোংরামি নাই, তার ভয় পাওয়ার কিচ্ছু নাই। আমি যদি ভালো মানুষ হই, পাপ না করি, তবে লোকের কথায় আমার কি যায় আসে? রাতে বাবাকে খাবার দেওয়ার সময় তার কাছে বসে আমি কথাটা বললাম, বাবা, আগামীকাল আমরা শহরে যাব, গিয়ে মামলাটা করব। কোনো অপশক্তি এর থেকে আমায় আটকে রাখতে পারবে না।
বাবা কি যে খুশি হলেন আমার এই সাহস দেখে। তিনি আমায় জড়িয়ে ধরে বললেন, তুলি, মানুষ খুশি হয় তার সন্তানের ভালো চাকরি হলে, গাড়ি বাড়ি কিনলে। সন্তান এসব ঘুষের টাকায় কিনলো নাকি ডাকাতি করে কিনলো তা জানতে চায় না কখনোই তারা। ছেলের উন্নতি হচ্ছে এতেই তারা খুশিতে গদগদ হয়ে পড়েন, আনন্দিত হন। কিন্তু আমি আর 10টা বাবার মতো না রে তুলি। তোর সংসার ভেঙেছে এই জন্য আমি কষ্ট পেয়েছি, বুকে আঘাত পেয়েছি। কিন্তু তুই যে অর্থ সম্পদের লোভে পড়ে কিংবা লজ্জায় তোর সঙ্গে অপরাধ হচ্ছে জেনেও চুপ থাকিসনি, মুখ বুজে সেসব অন্যায় মেনে নিসনি, এর চেয়ে বড় আনন্দ আমার হতেই পারে না মা। সফলতার বিভিন্ন ধরন আছে। আমার মেয়ে সৎ, আমার মেয়ে তার অধিকার নিয়ে জাগ্রত, আমার মেয়ে নারী বলে পিছিয়ে থাকতে বিশ্বাসী নয়, আমার মেয়ে তার সঙ্গে করা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে অগ্রগামী। আমার সফলতা এখানেই। মারে, তোর জন্য আজ গর্বে আমার বুকটা ফেটে যাচ্ছে। বাবা কেঁদে ফেললেন। আমি অবাক হলাম, বাবারাও বুঝি এমন মিষ্টি হয়, এমন আদর্শবান হয়। আহা বাবা, আমার পরম সত্য সুন্দর বাবা। চোখ দুটো জলে ভরে উঠল আমার। পরের দিন বাবাকে নিয়ে শহরে যাবার সময় ভয়াবহ ঘটনাটা ঘটল। আমরা তখনও মাঝ রাস্তায়। হঠাৎ আমার ফোনে আহাত ফোন করলো। ফোন রিসিভ করলাম না আমি। এরপর বাবার ফোনে কল করলো। বাবা সঙ্গে সঙ্গে ফোন রিসিভ করলেন। বাবা ফোন রিসিভ করতে আহাত বলল, আপনার আর আপনার মেয়ের দেখি বিরাট কলিজা, প্রচুর সাহস। আপনাদের দেখি মান সম্মানের কোনো ভয় ডর নাই। বাবা বললেন, কি বলতে চাও তুমি স্পষ্ট করে বলো। আহাত বলল, আমি গোপন মারফত খবর পাইলাম আপনারা থানা পুলিশ করতে যাচ্ছেন, আমার উপরে মামলা করবেন। আচ্ছা যান যান, আপনাদের মান সম্মানের ভয় না থাকলে আমার কি? আমারে খোঁজাখুঁজি করে পুলিশ জীবনেও পাবে না। কিন্তু আপনার মেয়ের ইজ্জত এখানেই শেষ হবে। গলায় দড়ি দেয়া ছাড়া তার আর কোনো গতি থাকবে না। আপনি তো বাপ নামের কলঙ্ক। নিজের মেয়ের মান সম্মানের চেয়ে আপনার শরীরের গরম বেশি, জেদ বেশি। মামলা করে কার কি ছিঁড়ে ফেলবেন তা দেখবনে। সময় আছে, এখনো ভেবে দেখেন। বুঝলে আপনারই লাভ, আপনার মেয়ের লাভ। না বুঝলে আমার কিছুই না, আপনার মেয়ের ক্ষতি আর আপনার ক্ষতি। বাবার শরীর রাগে থরথর করে কাঁপছে। বাবা ধমকের গলায় বললেন, তোর যা ইচ্ছে হয় কর কুকুর। আমি বা আমার মেয়ে এসবে ভয় পাই না। তোর এইসব কুকর্মের ফল তুই পাবি একদিন। তোর জনমের শিক্ষা দিয়ে ছাড়বো দেখিস। আহাত বলল, আচ্ছা দেখি তাইলে কে কারে শিক্ষা দেয়। বলেই ফোনটা কেটে দিল। এর খানিক পরে আবার ফোন করলো সে বাবাকে। তারপর বলল, আপনার মেয়ের ইজ্জত শেষ করে দিয়েছি, এখন দেখি আপনি আমাকে কেমন শিক্ষা দেন। দেখি আপনার পুলিশ বাপের আমার কি ছেড়ে এসে। বাবা কথা বলার আর শক্তি পেলেন না। আমরা সিএনজিতে বসেছিলাম। এখানে বসে বাবার শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেল। বাবার হাতে যে ফোন ছিল সেই ফোন নিচে পড়ে গেল। আমি ড্রাইভারকে বললাম, গাড়িটা থামান ভাই, একটু থামান। ড্রাইভার গাড়ি থামালে বোতল থেকে পানি ঢেলে বাবার চোখে মুখে ছিটিয়ে দিলাম। তারপর বাবা কিছুটা ধাতস্থ হলে আমি বাবাকে বললাম, ভিডিও ছড়িয়ে দিয়েছে তাই না বাবা? বাবা কেঁদে ফেলেন হাউমাউ করে। বললেন, শেষ করে দিয়েছে সব মা। ও মানুষ না, ও একটা পশু। আমি বাবার হাতটা শক্ত করে ধরলাম। তারপর বললাম, বাবা ভিডিওগুলো আমার ঠিক আছে, কিন্তু এখানে তো আমার কোনো হাত নাই। আমি কিছুই জানি না এসবের। সুতরাং আমার এই নিয়ে দুঃখ বা অনুশোচনার কিছুই নাই, লজ্জারও কিছু নাই। কে কি বলবে বা কে কি ভাববে তাতে আমার কিছুই যায় আসে না। তুমি চিন্তিত হও না বাবা, তুমিই তো বলেছো আহাত যত বড় অপরাধ করবে তার শাস্তি তত বেশি হবে। আহাত খারাপ মানুষ, আল্লাহ হয়তো তার বড় অপরাধের মাধ্যমে তাকে বড় একটা শাস্তি দিতে চেয়েছেন, তাই এটা হয়েছে। বাবা, সব খারাপের মধ্যেও ভালোও থাকে, এটাতেও ভালো আছে নিশ্চয়ই। বাবা আমার কথা শুনে সাহস পেলেন। কিন্তু অদ্ভুত বিষয় হলো, আমি কিভাবে হঠাৎ সাহসী হয়ে উঠলাম তাই বুঝতে পারছি না। মনে প্রচন্ড জোর পাচ্ছি। লজ্জা ভয় এসব আমায় কিছুতেই আটকে রাখতে পারছে না। এসব নিয়ে ভাবছিই না, মনে ওরকম ভাবনা আসছেই না। এই আমি একসময় আমার মান সম্মান নিয়ে প্রচন্ড ভয়ে থাকতাম। কিশোরী বেলায় আমার দূর সম্পর্কের এক চাচা আমার গায়ে হাত দিয়েছিল, খারাপ প্রস্তাব দিয়েছিল আমায়। তখন আমি ভয়ে এবং লজ্জায় কাউকে কিছুই বলিনি। ভেবেছি বললে আমার মান সম্মান যাবে। চুপচাপ সব সহ্য করেছি, ভয়ে ভয়ে দিন কাটিয়েছি। ওনার থেকে লুকিয়ে লুকিয়ে থেকেছি, কিন্তু এখন মনে হচ্ছে তখন ভুল করেছিলাম। নিজের আত্মসম্মান সবচেয়ে বড়। কেউ আমার সঙ্গে অপরাধ করলে এর জবাব আমাকে সঙ্গে সঙ্গে দিতে হবে। আমার নিজের শক্তিমত্তা তাকে দেখিয়ে দিতে হবে। নারী যে অবলা নয়, নারীর সঙ্গে যে যা ইচ্ছে তাই করা যাবে না, নারীও যে আগুন হতে পারে, পুড়িয়ে ছাই করে দিতে পারে, তা নারী বুঝিয়ে দিতে পারে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেই। নারী প্রতিবাদ করতে শুরু করলে আর কোনো দিন পুরুষেরা তাদের উপরে কোনো রকম অত্যাচার করতে পারবে না। ভয় ঢুকে যাবে এদের মনে।
সাহস হবে না আর অন্যায়ভাবে নারীর সঙ্গে কিছু করার। এই সাহসটা আগে আমার মনে ছিল না, এখন হয়েছে। সাহস থাকলে লজ্জা ভয় কিছুই আর আটকে রাখতে পারে না। এই যে এখন আমার কোনো ভয় কিংবা লজ্জা আটকে রাখতে পারছে না। আমি পুলিশের কাছে যাচ্ছি। পুলিশ নিজেও হয়তো ভিডিও দেখবে, আমার দিকে তাকাবে। মনে মনে হয়তো অনেক কিছুই ভাববে, সে ভাবুক গিয়ে। আমার এতে কিছুই যায় আসে না, কারণ ভিডিও আমি প্রকাশ করিনি। আমি ক্রিমিনাল নয়, আমি ভিকটিম। ভিকটিম হওয়া কোনো তো অপরাধ নয়। বাবা আমায় নিয়ে সরাসরি থানায় না গিয়ে একজন এসপির সঙ্গে দেখা করলেন। এই এসপির নাম ইমতিয়াজ মাহমুদ। বাবা বললেন ও আমার বন্ধুর ছেলে। ওর বাবা আর আমি একই সাথে আনন্দমোহন কলেজে পড়াশোনা করেছি। ইমতিয়াজ ভাইয়া বাবাকে দেখে ভীষণ খুশি হলেন। তার স্ত্রী এখানে ছিল, তারা আমাদের খুব যত্ন করলেন। এরপর বাবা কথাটা তুলতে চাইলেন, কিন্তু বাবাকে কিছু বলার সুযোগ না দিয়ে আমি বললাম, আমি বলতে চাই সব। আমার নিজের মুখে সব বলবো আমি। ইমতিয়াজ ভাইয়া ভীষণ খুশি হলেন। তিনি মিষ্টি করে হেসে বললেন, গ্রেট, সাহসী মেয়ে, বলো তুলি, আমি শুনছি। আমি এক এক করে সব খুলে বললাম। আহাদের গোপনে বিয়ে করা, লোভ দেখানো, জমি দেওয়ার কথা বলা, এরপর ভিডিও এবং ছবি ধারণ করা, ব্ল্যাকমেল করা, এরপর আজ একটু আগে ভিডিওগুলো আপলোড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া। সব কিছুই বললাম। ইমতিয়াজ ভাইয়া আমার দিকে তাকালেন, তারপর বললেন, তোমাকে দেখে আমি অবাক হচ্ছি তুলি। সাধারণত আমাদের দেশের মেয়েরা এরকম সাহসী হয় না। তারা এসব নিতে পারে না, সহ্য করতে পারে না। লজ্জায় ভয়ে গুটিয়ে যায়, কাউকে কিছুই বলে না। চুপচাপ সুসাইড করে বসে। কিন্তু তুমি কি চমৎকার মেয়ে তুলি। আমার সঙ্গে বিশ্ববিদ্যালয়ে অনেক মেয়ে পড়েছে, কিন্তু তোমার মতো অতটা আত্মসচেতন নয়। তাদের মতো তোমার মতো এমন ডোন্ট কেয়ার ভাব, এমন সৎ সাহসটা ছিল না। আমি কিচ্ছু বললাম না, কিন্তু আমার ভেতরে প্রবল এক প্রতিশোধ স্পৃহা কাজ করছে। এই যে লজ্জা ভয় ভুলে গিয়ে এভাবে এসব নিয়ে কথা বলছি, তা হয়তো এই প্রতিশোধ স্পৃহা থেকেই। আমি চাইছি আহাত নামের শয়তানটার সবচেয়ে নির্মম শাস্তি হোক। আমি সেই শাস্তি নিজের চোখে দেখতে চাই। বাবা বললেন, ইমতিয়াজ, তোমার বাবা বেঁচে নেই। আমি তো তোমার বাবার মতোই, তুমি আমার মেয়েটার মান সম্মান বাঁচাও বাবা। ইমতিয়াজ ভাইয়া বাবার একটা হাত চেপে ধরলেন, তারপর বললেন, এসব কি বলছেন আপনি আঙ্কেল। তুলির মান সম্মান নষ্ট হয়নি। ওর সম্মান আমাকে বাঁচাতে হবে না, ওর সম্মান আরো বেড়েছে। ও যে সাহস করেছে, এরকম সাহস আর কটা মেয়ে করতে পারে বলুন। মেয়েরা যদি এইভাবে সাহস করতে পারতো, প্রতিবাদ করতে পারতো, তবে দেশে নারী নির্যাতন, ধর্ষণ এসব ঘটনা কমে শূন্য নেমে আসতো একেবারে। আর আমি একজন পুলিশের কর্মকর্তা, জনগণের টাকায় বেতন হয় আমার। আমি এই কর্তব্য থেকেই তুলির মামলার সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেব। ক্রিমিনালকে ধরবো। আমরা সেদিন ইমতিয়াজ মাহমুদ ভাইয়ার বাসাতেই থেকে গেলাম। তিনি থাকতে বললেন। মামলাটা সেদিনই হলো। দুটো মামলা, গোপনে বিয়ে করা এবং আপত্তিকর ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়া সংক্রান্ত। সেদিন রাতের মধ্যেই আহাদ গ্রেপ্তার হলো। সে তার খালার বাড়ি পালিয়ে গিয়েছিল। ওখান থেকেই তাকে ধরা হয়েছে। তাকে ধরার পর ইমতিয়াজ ভাইয়া নিজে ইচ্ছে মতো পিটিয়ে নিয়েছে তাকে। তারপর আদালতে পেশ করেছে। খুব কম সময়ের মধ্যেই আদালত থেকে রায় হলো। অনলাইনে আমার আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার দায়ে 14 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় তাকে, এবং কিছু টাকাও জরিমানা করা হয়। এছাড়া আমায় না জানিয়ে, কোনো রকম অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করার জন্য মুসলিম আইন অনুযায়ী আলাদাভাবে 1 বছরের সশ্রম কারাদণ্ড, এবং আমার মোহরানা যতটা টাকা ছিল তাও তাকে সঙ্গে সঙ্গে পরিশোধ করে দিতে হয়েছে। এবং এই সুযোগে আমি আমার ডিভোর্সও নিয়ে নিলাম। সবকিছু দিয়ে তার অবস্থা ফতুর। শুনেছি বাজারের জায়গাটাও বিক্রি করতে হয়েছে। তার মায়ের এখন কি হবে? কে দেখবে তার মাকে? আর বিথি? বিথির কি হবে? আল্লাহ নিশ্চয়ই সবার যা যা প্রাপ্য তা তাদের ঠিক ঠিকভাবেই বুঝিয়ে দেবেন। বাড়ি ফিরে আসার পর খুব শান্তি শান্তি লাগছে। আহাদ সামাজিক যোগাযোগের মাধ্যমে যে ভিডিও আপলোড করেছিল তা খুব বেশি ছড়িয়ে যেতে পারেনি। ইমতিয়াজ ভাইয়া খুব দ্রুত চেষ্টা করে সব ভিডিও ডিলিট করালেন। এরপর বাবা আমায় বললেন, সত্যর যে বিনাশ নাই দেখলি রে মা। আমি মৃদু হেসে বললাম, আল্লাহ সত্যিই মহান বাবা। তার মতো আর কেউ নাই। তিনি ভালো মানুষদের কখনোই হতাশ করেন না। এর মাস তিনেক পরে আরও আশ্চর্যজনক ঘটনাটি ঘটল। ইমতিয়াজ ভাইয়া হুট করে একদিন বাবাকে ফোন করলেন। ফোন করে তিনি বললেন, তিনি এবং তার বড় ভাই আমাদের বাড়িতে বেড়াতে আসবেন। বাবা শুনে আনন্দে আত্মহারা হয়ে উঠলেন। বললেন, তোমরা এলে আমি ধন্য হব বাবা। তারা এলেন রাতে, এসে থাকলেন। পরের দিন সকালবেলা ইমতিয়াজ ভাইয়া বাবাকে বললেন, তার সঙ্গে যে তার বড় ভাই এসেছেন তার নাম আরিফ মাহমুদ। তিনি সরকারি হাই স্কুলের সহকারী শিক্ষক। তার 3 বছরের একটা মেয়ে আছে। স্ত্রী মারা গিয়েছেন 1 বছর আগে, ক্যান্সার হয়েছিল। ইমতিয়াজ ভাই তার ভাইয়ের বৃত্তান্ত বলে তারপর বাবার কাছে একটা অনুরোধ করলেন। বললেন, আমি আসলে ভাইয়ার জন্য তুলিকে চাইতে এসেছি।
আমি চাই আমাদের দুই পরিবারের সম্পর্কটা আরো গাঢ় হোক, আরো সুন্দর হোক। আপনার যদি কোনো অমত না থাকে আর তুলির যদি অপছন্দ না হয় তবেই কেবল এটা হবে। আমি কখনোই জোর করব না আঙ্কেল, বাবা বললেন। তোমাদের পরিবার আমার চেনা, আরিফ খুব ভালো ছেলে, তার মধ্যে তোমার বাবার ছায়া আছে। সে তার গত হওয়া স্ত্রীকে বাঁচিয়ে তুলতে কত চেষ্টা করেছে তা আমি জানি। আমার এই বিয়েতে কোনো অমত নাই বাবা। আমি জানি তুলির জন্য আরিফ উপযুক্ত ছেলে হবে। আমি তুলির সঙ্গে কথা বলবো। তুলি বুদ্ধিমতী মেয়ে। আমি আশা করি সে অমত করবে না। ইমতিয়াজ ভাইয়া চলে যাবার পর বাবা আমার সঙ্গে এই বিষয়ে কথা বললেন। আমি বললাম, তোমার পছন্দ হয়েছে বাবা? বাবা বললেন, হয়েছে। আহাদের অতীত আমি জানতাম না, ওকে শুধু দেখেই পছন্দ করেছিলাম। কিন্তু আরিফকে আমি শৈশব থেকেই চিনি, ও বড় ভালো ছেলে রে মা। ওর সম্পর্কে আমি সব জানি। আমি বললাম, আলহামদুলিল্লাহ। বাবা, আমার এতে অমত নাই, আমি রাজি। যে ছেলে আমার সবকিছু জেনে আমায় বিয়ে করতে রাজি হয়েছে সে অবশ্যই বড় মনের মানুষ। তার মন নিশ্চয়ই কলুষিত না। আমি খুশি মনে এটা কবুল করলাম বাবা। এর 15 দিন পর আরিফের সঙ্গে আমার বিয়ে হয়ে গেল। বিয়ের পর বুঝতে পারলাম কি ভালো যে আরিফদের পরিবারের মানুষগুলো। আরিফের 3 বছরের মেয়েটির নাম ভুবন। সে একেবারে ফুটফুটে সুন্দর, মিষ্টি মিষ্টি কথা বলে। কদিনেই ও আমার ন্যাওটা হয়ে গিয়েছে, মা ছাড়া আর কিছুই বোঝে না। সব সময় আমার কাছেই থাকবে, মা ছাড়া তার চলবে না। মজার বিষয় হলো বাইরের কেউ আমাদের মা মেয়েকে একসঙ্গে দেখলে বলে মায়ের চেহারা পেয়েছে একেবারে। অবিকল ফটোকপি, কি অদ্ভুত কাণ্ড! আল্লাহর কি অপার রহস্য, তার লীলা বোঝা বড়ই দায়। মানুষ সাধারণত বলে সৎ মায়েরা সৎ সন্তানকে সহ্য করতে পারে না, দুই চোখে দেখতে পারে না। আমি নিজেও দেখেছি এমন। কিন্তু আমার ক্ষেত্রে তো মোটেও এমন হয়নি। এই মেয়েকে তো কখনোই আমার পরের মেয়ে মনে হয় না। মেয়ে যখন আমায় মা বলে ডাকে, যখন আমায় জড়িয়ে ধরে, তখন আমার কেবলই মনে হয় এ তো আমার নিজের মেয়ে। আমার 7 রাজার ধন, এক জীবন পূর্ণ করে একে আমি পেয়েছি আমার নিজের করে। মেয়ে আর মেয়ের বাবাকে নিয়ে আমার জীবন খুব সুন্দর কাটছে। আমাদের ছোট্ট একটা ঘর ছিমছাম গোছানো। আমাদের ছোট্ট এই ঘর সংসার ভর্তি ভালোবাসা আর ভালোবাসা। আরিফের সঙ্গে আমার বিয়ের 2 বছর কিভাবে কেটে গেল তার টেরই পাইনি। আনন্দের সময়গুলো এরকমই দ্রুত কেটে যেতে থাকে। এরই মধ্যে মেয়ে বড় হয়েছে, তার বয়স হয়েছে 5। তাকে কেজিতে ভর্তি করিয়েছি। একদিন মেয়ের স্কুল ছুটির পর স্কুল থেকে তাকে রিক্সা করে নিয়ে আসার সময় হুট করে চোখ গেল রাস্তার পাশে। একটা মহিলা দাঁড়িয়ে আছে, আমার পরিচিত। আরও কাছে গেলে চিনতে পারলাম এটা আহাদের বোন। তাকে দেখে রিক্সা থামিয়ে কাছে গেলাম। আমায় দেখে তিনি কেঁদে ফেললেন। বললেন তার মা ঘরে পড়া, তার বাসাতেই থাকে, সারা বছর অসুখ থাকে। আমি ওনার জন্য দুঃখ প্রকাশ করলাম, বললাম আল্লাহ সুস্থ করে দিন। তারপর খুব আগ্রহ নিয়ে আমি তার কাছে বিথির বিষয়ে জানতে চাইলাম। আহাদের বোন তখন বলল, তুমি কি শোনোনি বিথি সম্পর্কে কিছু? আমি বললাম, জি না, আমি কিভাবে জানবো? তিনি বললেন, আহাদ জেলে যাবার পর বিথি তার গর্ভ নষ্ট করার জন্য কি জানি ওষুধ খাইলো। সে চাইছিল বাচ্চা নষ্ট করে আবার বিয়ে করবে। আহাদের ছাড়া পাওয়ার জন্য তো আর সে অপেক্ষা করবে না। নতুন বিয়ে করলে বাচ্চা থাকলে ঝামেলা। আগে আর একটা বিয়ে হয়েছে, এটা পাত্রপক্ষ শুনলে ঝামেলা। তাই সে বাচ্চা নষ্ট করার জন্য ডাক্তারের পরামর্শ না নিয়েই কার থেকে যেন ওষুধের নাম জেনে নিজে নিজে ওষুধ খাইলো। ওষুধ খাওয়ার পর তার শরীর খারাপ হয়ে গেল। একটানা রক্তক্ষরণ হতে থাকলো। বিষয়টা গোপন রাখতে চেয়ে ঝামেলাটা বাড়লো। রক্তক্ষরণের কথা সে কাউকেই বলেনি, হাসপাতালেও যায়নি। 2 দিন পর যখন তার মা সব জানলো, ততক্ষণে যা হবার তা হয়ে গেছে। হাসপাতালে নিয়ে যাবার পরপরই তার মৃত্যু হয়েছে। তার মা এখন বাপের বাড়ি চলে গেছে। আমাদের বাড়ির 2 পরিবারের 2 ভিটা এখন শূন্য পড়ে আছে। আমি শুনে স্তব্ধ হয়ে গেলাম। খানিক সময় আকাশের দিকে তাকিয়ে রইলাম। তারপর মনে মনে বললাম, পৃথিবীতে কেউ কারোর ক্ষতি করে সুখে থাকতে পারে না। একদিন না একদিন আল্লাহ তাকে ঠিকই তার প্রাপ্য বুঝিয়ে দেন। বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।